স্বাধীনতা ঘোষণাকারী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত কাউন্সিলর ভাইয়েরা, বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ, ছাত্র জমিয়ত বাংলাদেশ ও যুব জমিয়ত বাংলাদেশের সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ওনারা গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি সংক্ষেপে দু চারটি কথা আপনাদের সামনে বলেই আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমরা কারা আমি সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা সকলে যাকে জানেন, 1600 খ্রিস্টাব্দে ইংরেজরা যখন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে আগমন করে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা এই ভারতবর্ষে আগমন করেছিল। স্থানীয় নবাবদের সাথে সখ্যতা অর্জন করে তারা সামান্য জায়গা ক্রয় করে সেখানে কুটির নির্মাণ করে সম্রাটের কাছ থেকে তার অনুমোদন নিয়ে পর্যায়ক্রমে তারা সেখানে একটি শক্তি সঞ্চয় করেছিল। দ্বিতীয় পর্যায়ে তারা সেই সমস্ত কুটিরগুলোকে সংরক্ষণ করার নামে সেখানে সেনাবাহিনীর প্রশিক্ষণ দিয়েছিল। তৃতীয় পর্যায়ে তারা কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে নবাব সিরাজউদ্দৌলার সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং নবাব সিরাজউদ্দৌলাকে 1757 সালে পরাজিত করার মধ্য দিয়ে ভারতের রাজনৈতিক ইতিহাসে তারা একটি নতুন অধ্যায়ের সূচনা করে। অর্থনৈতিকভাবে ভারতকে গ্রাস করার সাথে সাথে রাজনৈতিকভাবে সমগ্র ভারতকে গ্রাস করার জন্য 1757 সালের পর থেকে তারা তৎপরতা অব্যাহত রাখে। অল্প দিনের ব্যবধানেই বা সমগ্র ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীতি অনুসারে পরিচালিত হতে থাকে। যদিও নামকে ওয়াস্তে সুলতান ছিল, নামকে ওয়াস্তে মোগল সাম্রাজ্য ছিল, কিন্তু সম্পূর্ণ ইংরেজদের ছলচাতুরি অনুযায়ী, ইংরেজদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই ভারতের মানুষ পরিচালিত হতে থাকল। ঠিক সেই মুহূর্তে যখন তারা রাজনৈতিকভাবে ভারতকে গ্রাস করে ফেলল, তখন তারা ধর্মীয়ভাবে মুসলমানদেরকে উৎখাত করার জন্য, মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্যকে নস্যাৎ করে দেওয়ার জন্য তারা শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি আমূল পরিবর্তন সাধন করল। তারা এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করলো যে ভারতের মানুষ রক্তে এবং মাংসে ভারতীয় হলেও চিন্তা এবং চেতনায় হবে ইংরেজদের। সেই চিন্তা চেতনায় যখন তারা উদ্বুদ্ধ, ঠিক তখনই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভের পর দারুল উলুম দেওবন্দের প্রথম সন্তান শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি শুধু ভারতবর্ষ থেকে ইংরেজ বিতাড়নের আন্দোলন করেননি, বরং ভারতবর্ষকে একটি ইসলামী সাম্রাজ্য বিনির্মাণ করার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য, ভারতবর্ষকে ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত করার জন্য যে পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন রেশমি রুমাল আন্দোলনের মধ্য দিয়ে, সে পরিকল্পনার যদিও পরিসমাপ্তি ঘটেছে, তিনি সেদিন পরিকল্পনা গ্রহণ করেছিলেন 3টি ধারায়। প্রথম ধারা ছিল মুফস্সলের সীমান্তবর্তীতে তার যত সমরাতুত তারবিয়া গঠন করেছেন, জমিয়তুল আনসার গঠন করেছেন এবং পরবর্তীতে সীমান্তবর্তী সকল জায়গায় তার বাহিনী তৈরি করেছেন, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন যাতে করে কোনো যুদ্ধের প্রয়োজন হলে তারা যাতে অস্ত্র ধারণ করতে পারে। এরপরে ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহিকে কাবুলে প্রেরণ করেছেন। তিনি যে হেজাজ গিয়েছেন, কাবুলে যাওয়ার পর কাবুলের আপনার আফগানিস্তানের তখন যিনি দায়িত্বে ছিলেন তার সাথে কথা বলেছেন যে আফগানিস্তানের পথ দিয়ে যাতে তুর্কি সেনারা ভারতে আক্রমণ করতে পারে এবং স্থানীয়ভাবে মুসলিম যে সমস্ত মুজাহিদরা রয়েছে তারা তাদেরকে সহযোগিতা করবে। একদিক থেকে ইংরেজ বিতাড়িত হবে, অপরদিকে ভারতবর্ষে ইসলামী খেলাফত কায়েম হবে। সম্মানিত বন্ধুরা আমার, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে সেই সময় সেই হাবিবুল্লাহ খান বিশ্বাসঘাতকতা করে হজরতে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সেই চিঠি, যে চিঠিটা অনুমোদনের চিঠি ছিল, যেটা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি রেশমি রুমালে লিপিবদ্ধ করেছিলেন, যেটা যাওয়ার কথা ছিল গালিব পাশার আনোয়ার পাশার কাছে এবং সেখান থেকে অনুমোদনটা আসার কথা ছিল, সেই চিঠিটা তো সেই চিঠির কথা ফ্লাশ হয়ে যাওয়ায় সেই চিঠিটা বাজেয়াপ্ত হয় ভারতে এবং হযরত রহমতুল্লাহ আলাইহি গ্রেফতার হন। গ্রেফতার হয়ে তিনি জেলে বন্দী ছিলেন। তারপরে জমিয়তে উলামায়ে হিন্দ গঠন করা হয়। হযরত রহমতুল্লাহ আলাইহি যে চিন্তাধারা ছিল খেলাফত প্রতিষ্ঠার, সেটা যখন নস্যাৎ হয়ে যায় তখন তিনি চিন্তা করেছেন যে এখন আর খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয়, ভারতের হিন্দু মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে ভারত থেকে ইংরেজদেরকে বিতাড়িত করতে হবে। তখন ইংরেজ বিতাড়নের কার্যক্রম শুরু হয়। সম্মানিত বন্ধুরা আমার, উলামায়ে দেওবন্দের চেষ্টা এবং প্রচেষ্টার ফলেই 190 বৎসরের গোলামীর জিঞ্জির থেকে আমরা মুক্তি লাভ করেছি। সুতরাং আমাদের পরিচয়, আমরা উড়ে এসে জুড়ে বসে রাজনীতি করি না। আমাদের পরিচয় হচ্ছে শিখলে গাথা, আমাদের পরিচয় হচ্ছে অঙ্কুরে গাথা পরিচয়। আমরা অঙ্কুর থেকেই এদেশের মাটি এবং মানুষের সাথে সম্পৃক্ত। আমাদের আবা ও আজদাদরা এদেশের মাটি ও মানুষকে মুক্ত করেছেন। আমাদের আবা ও আজদাদরা কখনো বাতিলের সাথে আপোষ করেননি। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ একটি ফতোয়া দিয়েছিলেন, সেই ফতোয়ার পরিপ্রেক্ষিতে তাকে আপনার
এই করাচির আদালতে হাজির করা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল क्या मौलवी साहेब आपने ऐसा फतवा दिया, তখন তিনি আপুস খামে বক্তব্য দেননি। তিনি দেড়তহীন কণ্ঠে বলেছিলেন फतवा तो दिया मैंने, अभी फतवा देता हो जब तक हुसैन अहमद के मुंह में ज़बान बाकी है, कल्ब में ईमान बाकी है, सीना में कुरान बाकी है, मुल्क में अंग्रेज़ बाकी है, तब तक ये फतवा जारी रहेगा। तখন इंग्रेज जज बोले मौलवी साहेब यह अदालत है, जज्बाती तकरीर की जाएगा नहीं, कानून अदालत का मानना हर मुजरिम के लिए ज़रूरी है। क्या तुम जानते हो मेरा इस कलम का कुव्वत क्या है कि हज़रत हुसैन अहमद बदरी रहमतुल्लाह अलैहि बगलेर निच থেকে কাপনের কাপড় উঁচিয়ে বলেছিলেন मैं जानता हो तेरा इस कलम का कुव्वत यह है कि मेरे फांसी की राय लिखी जाए। याद रखो है इंग्रेज वालों, अगर मेरे जिस्म से गर्दन को अलहदा की जाए, दोनों पैर को अलहदा की जाए, दोनों हाथ को अलहदा की जाए, तो जो इक़दाम मैंने लिया है, मेरे उस्ताद शेखुल हिंद ने जो इक़दाम लिया है, उससे हरगिज़ मैं बाज नहीं रहूँगा। सम्मानित बंधुरा आमार, एराई हच्छेन आमादेर आबा, एराई हच्छेन आमादेर आजदा। আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহিকে দিল্লিতে সব কাপড় শরীর থেকে কাপড় খুলিয়ে বরফ, ঠান্ডার দিনে বরফের মধ্যে শুয়ে রাখা হয়েছে। ডান দিকে বরফ, বাম দিকে বরফ, উপরে বরফ, নিচে বরফ। বরফের ঠান্ডার কারণে তার প্রাণবায়ু যখন বেরিয়ে যাচ্ছিল, আবার এক সংজ্ঞা ফিরে পাচ্ছিলেন, তখন ইংরেজরা বলেছিল क्या मौलवी साहेब आप खत्म नबूवत जिंदाबाद पुकारेंगे, इंग्रेज के मुखालिफ तहरीक करने का आवाज़ कैसे बुलंद होंगे। ঠাট্টা করছিল আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহির সাথে। আহমদ আলী লাহুরি তখন বলেছিলেন है सुन लो ये इंग्रेज वालों, तुम्हारे इस जुल्म सितम से पहले मेरे ईमान का जो हालत था, तुम्हारे इस जुल्म सितम के बाद ये हालत 1000 मर्तबा बढ़ गया। আমার ইমানের অবস্থা আগের চেয়ে এখন 1000 গুণ বেড়ে গিয়েছে তোমাদের এই যাতনা, নির্যাতন আর নিষ্পেষণের কারণে। এটাই ছিল আমাদের আকাবির আজদাদের গৌরবগাথা ইতিহাস। আমরা তাদেরই সন্তান। এদেশের রাজনীতির ক্ষেত্রে আমরাই সবচাইতে হকদার। আজকে যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, যারা জাতীয় পার্টি করে, তাদের আবা ও আজদাদরা ভারত উপমহাদেশের স্বাধীনতার সময় ইংরেজদের দূষর ছিল, ইংরেজদের পাছাটা গোলাম ছিল, ইংরেজদের বিভিন্ন পদ পদবিতে তারা চাকরি করেছে। আর আমাদের আবা ও আজদাদরা জীবন বাজি রেখে, জান বাজি রেখে, সম্পদ বাজি রেখে, সন্তান বাজি রেখে দেশ এবং মাতৃকার জন্য সংগ্রাম করেছেন। সুতরাং এ দেশের জন্য, এই জাতির জন্য, মুসলমানদের জন্য মহব্বত যদি থেকে থাকে তাহলে আমাদেরই রয়েছে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতার আজকে 150 বছর পেরিয়ে গেছে। আজও 30 ভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। আজও ফুটপাতে বস্তিতে মানুষেরা হাজারি সরে যাচ্ছে। আজও কয়েকটা পরিবারের হাতে দেশের সম্পদ সম্পূর্ণ কুক্ষিগত হয়েছে। দেশ সরকারের আমলা এবং সরকারের কর্মব্যক্তিরা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করছে। মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে, মানুষের ভোটাধিকারকে হরণ করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটিয়েছে, শেয়ার বাজারকে ভূলণ্ডিত করেছে। দুর্নীতির এমন কোনো দুর্নীতি নাই যেটা বর্তমান সরকার করছে না। সুতরাং এই কায়েমি স্বার্থবাদীদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এই শেখ হাসিনার পতন না ঘটানো পর্যন্ত আমাদের দেশের জনগণের মুক্তি, নিরাপত্তা আর শান্তি আসতে পারে না। সম্মানিত বন্ধুরা আমার, এজন্য প্রয়োজন সাংগঠনিক মজবুতির, এজন্য প্রয়োজন সাংগঠনিক শক্তির। সাংগঠনিক শক্তি যদি না থাকে আন্দোলন সফল করা যায় না। সাংগঠনিক শক্তি যদি না থাকে তাহলে সঠিক নেতৃত্ব বেরিয়ে আসে না। আর সঠিক নেতৃত্ব যদি বেরিয়ে না আসে, অনেক বড় বড় আন্দোলন মানজিলে মাকসুদে পৌঁছতে পারে না, প্রতিমধ্যে ব্যর্থ হয়ে যায়। সুতরাং সাংগঠনিক শক্তি অর্জনের জন্য প্রতিটি ইউনিয়নে, প্রতিটি উপজেলায় সংগঠনকে মজবুত করতে হবে। মনে রাখতে হবে জমিয়ত উলামা ইসলাম উলামাদের উলামা একরামের কোনো সমিতির নাম নয়, এটা একটি সংগঠনের নাম, যার নেতৃত্ব দিবে উলামা একরাম। সাথে থাকবে সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তার সাথে থাকবে। আমরা এই দৃষ্টিভঙ্গিটাকে সামনে লালন করতে হবে যে উলামা একরামদেরকে নিয়েই শুধু কমিটি করব, ব্যাপারটা এমন নয়। সেখানে কৃষকরা থাকবে, শ্রমিকরা থাকবে, দিনমজুররা থাকবে, খেটে খাওয়া মেহনতি মানুষরা থাকবে। তারা আমাদের কমিটির অন্তর্ভুক্ত হবে, তারা আমাদের এই সংগঠনে সম্পৃক্ত হবে। যদি জনসম্পৃক্ততা আমরা অর্জন করতে পারি তাহলে ইউনিয়ন পরিষদ কেন, জাতীয় পরিষদেও আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হব। আর যদি শুধু উলামা একরামের মধ্যে, তালাবায়ে আযমের মধ্যে আমাদের সংগঠনকে আমরা সীমিত রাখি, তাহলে হয়তো দিন বদিন আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাব। বক্তৃতা দিতে পারবো, অনর্গল বক্তৃতা দিতে পারবো, সুন্দর সুন্দর কথা বলতে পারবো, কাজের কাজ কিছুই হবে না। সুতরাং জনসম্পৃক্ততা চাই, জনগণকে সম্পৃক্ত করতে চাই। আজকের এই কাউন্সিল অধিবেশন থেকে আমি কামরুজ্জামান ভাই সহ এই জেলার সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাবো, প্রতিটি উপজেলায় যাতে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে আপনারা কমিটি গঠন করতে পারেন। প্রতিটি ইউনিয়নে যাতে সাধারণ জনগণ আপনাদের কমিটির অন্তর্ভুক্ত থাকে, প্রতিটি ওয়ার্ডে যাতে সাধারণ জনগণ অন্তর্ভুক্ত থাকে। আগামী জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় নির্বাচন হোক, মেম্বার পদ থেকে শুরু
করে সকলটি স্থানীয় নির্বাচনের পদবিতে আমরা যাতে প্রার্থী দিতে পারি সেই চিন্তা চেতনা এবং কর্মসূচি আপনাদের সামনে পেশ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জনাব জৈনুল আবেদিন সাহেবের জ্বালাময়ী বক্তব্যটি হাদিসের সনদের ওই কথা মনে পড়ছে, জয়ীফ হাদিস তারদ্দুদে সনদের মাধ্যমে হাসান লিগাইরিতে পরিণত হয়। আমাদের জমিয়তের সাংগঠনিক প্রক্রিয়া যখন বলিষ্ঠ এবং মজবুত হবে অবশ্যই আমাদের অবস্থান তৈরি হবে। আমাদের আকাবিরের কাজের নীতি ছিল তাই, আস্তে জোরে না। তবে বক্তব্য এরকম দরকার আছে, যারা যারা আমাদেরকে রেজাল্ট গড়ানোর পথে ছিলেন পূর্বে তাদের বক্তব্যটা এরকমই, মানুষ গড়াইতে হবে সর্বঙ্গনে, যে ওখানের মানুষজন আমাদেরই থাকে। আসলে আমরা 9 থানা মিলে একটা প্রোগ্রাম করতে চাই, আপনাদের কাছে মতামত নিতে চাই। আমাদের এই মহারত্ন সারাদিন পাওয়া যাবে না। জনাব ওবায়দুল্লাহ ফারুক সাহেবের আলোচনা যারা শোনেন নাই তাদেরকে আমি বুঝাইতে পারবো না। আল্লাহ ওনার ভিতরে কি সম্পদ রাখছে, যেদিন আপনারা খাতা কলম নিয়ে 2-3 ঘন্টা লাগাতার যদি শোনেন, মুসালসাল যদি শোনেন, তখন আপনারা বুঝবেন আমি কোথায় আছি আর কি আলোচনা শোনা দরকার। আমরা কি একটা প্রোগ্রাম করতে পারি সকালের থেকে আসর পর্যন্ত প্রোগ্রাম হবে, যেখানে ফারুক সাহেব মন ভরে কথা বলবেন আর আমরা প্রাণ ভরে লিখব, তো এর আছে কি? আপনারা যেরকমভাবে বলছেন আমি খুশি হইতে পারলাম না। আসলে কি রাজি আছি? তাহলে স্থানীয় মুফতি কামরুজ্জামান শাহ হুজুরের মাধ্যমে আমরা আর একটা প্রোগ্রাম করতে চাই, যেখানে লম্বা টাইম হবে এবং হুজুর আমাদের মন ভরে বলবেন। আমাদের অনেক অভাব, খোরাক লাগবে। এ পর্যায়ে আলোচনা পেশ করছেন একদম যাকে না ডাকলে আমরা পারছি না, জনাব দেলোয়ার সাহেব বোয়ালমারি, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য। আলহামদুলিল্লাহ, কথা অনেক হয়ে গেছে। আসলে আমাদের কেন্দ্রীয় হযরতে ওলামায়ে কেরাম আসছেন, আমরা ওনাদের মুখ থেকে কিছু কথা শুনবো, ঠিকই তো, তাই তো? আমি আর কথা বাড়াবো না, আমি 1-2টা কথা বলি। সেটা হচ্ছে যে আমরা একটা দল করি, দলের নাম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, আমরা এইটাকে এই নামে পানি পড়ে খাবো, বরকত হাসিল করব, এই জন্যই তো না, যে এই নাম আমাদের আকাবেররা করেছেন, তারা এই দল গঠন করে আমাদের কাছে আমানত রাখছেন, মানে আমরা এটাকে সুন্দরভাবে আমানত হিসেবে রাখে দিব, সেজন্যই তো না। এটা একটা দল, একটা দলের কর্মসূচি আছে, একটা দলের কাজ আছে। একটা দল হচ্ছে একটা শক্তি। আজকে আমি একটা দল করি, দলের নাম জমিয়তে উলামায়ে ইসলাম। তো এই দলটা সারা বাংলাদেশে বিস্তৃত, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আর বিস্তৃত আছে। এই জন্যে দল করতে হলে দলের শক্তি লাগে। শক্তি করতে হবে কেন্দ্রীয় যারা আছেন, ওই কেন্দ্রের থেকে যতটুকু শক্তি আসবে জেলা পর্যায়ে, জেলা পর্যায় থেকে যতটুকু শক্তি আসবে থানা পর্যায়ে, এরপরে ইউনিয়ন পর্যায়ে, এরপরে ওয়ার্ড পর্যায়ে। তো এখন আমরা চাই যে এই দল আমরা বরকত হাসিল করার জন্য করি না। আমাদের মুরব্বীরা আমাদের কাছে আমানত রাখছেন, মুরব্বীরা যে কাজগুলি করেছেন ওই কাজগুলি আমরা করতে চাই ইনশাআল্লাহ। মুরব্বীরা যে কাজগুলি করেছেন এই দলের মাধ্যমে, দলের ছত্রছায়ায় আমরাও সেই কাজগুলি করতে চাই। তা আমরা চাই আমাদের কেন্দ্রীয় মেহমান এখানে উপস্থিত আছেন। ফরিদপুর জেলা একটা নামকরা জেলা, এইখানে সাবেক বৃহত্তর ফরিদপুরের শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী ছিলেন, হযরত মুফতি আব্দুল কাদের শামসুর রহমতুল্লাহ আলী ছিলেন। ছোটো সময় থেকে আমি যখন ওনাকে দেখেছি, যে কোনো বাতিলের মোকাবেলায় উনি আমাদেরকে ডেকেছেন। আমরা আসছি, আন্দোলন সংগ্রাম এখানে হয়েছে। গত মিটিংও আমি বলেছিলাম যে ফরিদপুরে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, বাদী হয় আসামি, আসামি হয় বাদী, এটা মুফতি সাহেবের নেতৃত্বে সেটা ফরিদপুরে ওলামায়ে কেরাম করে দেখাইছিলেন। এরকম ঘটনা আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। তো আমরা চাই এই সেই খাবরসু মাদ্রাসা আছে, খাবরসু মাদ্রাসা মুফতি সাহেব নাই, কিন্তু যিনি আজকে খাবরসু মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, উনি একজন দক্ষ ব্যক্তি, এবং আমাদের ফরিদপুর জেলার যিনি সেক্রেটারি ইসমাইল ভাই, উনিও একজন দক্ষ ব্যক্তি। আমরা ফরিদপুরে
একটা শক্তিশালী জমিয়তুল উলামা ইসলামের একটা শক্তিশালী কমিটি চাই, এবং এই শক্তিশালী কমিটির মাধ্যমেই প্রত্যেকটা 11টা থানা নাকি উপজেলা মানে পৌরসভা নিয়ে 9টা, আর পৌরসভা আছে যে কয়টা, আমরা চাই যে ওনাদের মাধ্যমে এই পৌরসভা এবং থানায় সুন্দর এবং শক্তিশালী কমিটি হোক। আমি মাঝে মধ্যে বলি, যার দল নেই তার বল নেই, এ কথাটা অনেক ক্ষেত্রেই বলে থাকি। যার দল নাই তার বল নাই। যেই দলের সংগঠন এবং কর্মী বাহিনী নাই, সেই দলের আসলে কোনো অস্তিত্ব নাই। আজকে আমরা যাই বলি না কেন, আজকে বাংলাদেশে বিএনপি এত বড় একটা দল, যার সমর্থন সারা বাংলাদেশে আছে। ফেয়ার নির্বাচন হলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় যাবে, কিন্তু সেই বিএনপির শক্তিশালী কমিটি এবং শক্তিশালী নেতৃত্ব না থাকার কারণে আজকে সারা বাংলাদেশে কর্মী বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকালকে একজন আমাকে বলতেছিলেন যে দেখেন, আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছিল, বিএনপিও নির্বাচন বর্জন করছে। আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছিল, সেইখানে বিএনপি নির্বাচন করেছে। আওয়ামী লীগের একটা নেতাকর্মীকে ঘর থেকে বের করে ভোট কেন্দ্রে নিতে পারে নাই। কিন্তু আজকে এই বিএনপি ভোট বর্জন করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি আওয়ামী লীগের ওই যারা উপজেলা নির্বাচন করতেছে তাদের পিছনে মিছিল মিটিং এবং তাদের জন্য ভোট চায় বেড়াইতেছে। কী হলো বিষয়টা কি? আমি চাই, আমার কথা হচ্ছে যে শক্তিশালী সংগঠন করতে হবে, কর্মী বাহিনী তো করতে হবে, সমাজের সাথে মিশতে হবে। আজকে বড় বড় আলেম একমাত্র এখানে আমি দুইজন ব্যক্তিকে দেখতেছি, ওবায়দুল্লাহ ফারুক সাহেব হুজুর এবং আমাদের মুফতি মনির সাহেব। তারা নির্বাচন করেছে, হাজার হাজার ভোট পেয়েছে, এবং গত নির্বাচনে আমাদের নেতা ওবায়দুল্লাহ ফারুক সাহেব নির্বাচিত হয়ে গেছিলেন। প্রায় 1.5 লক্ষ ভোটের ব্যবধানে উনি বিজয় হয়েছিলেন। কিসের কারণে? ওনার প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে সংগঠন উনি করেছেন। মুফতি মনির সাহেব নারায়ণগঞ্জে নির্বাচন করেছেন, কার সাথে? শামীম ওসমানের সাথে নির্বাচন করেছিলেন। বল আসেই বলে, শক্তি আসেই বলে নির্বাচন করেছিলেন। বহুত চেষ্টা করেছে ওনাকে নির্বাচন থেকে সরাই দেওয়ার জন্যে, কিন্তু শামীম ওসমান পারেন নাই। কেন পারেন নাই? যেহেতু কর্মী বাহিনী তৈরি করেছিলেন, সংগঠন করেছিলেন, সমাজের সাথে মিশেছিলেন, সমাজের উন্নয়নমূলক কাজে তিনি জড়িত ছিলেন। ভাইরা আমার, বক্তৃতা দিয়ে শুধু হবে না। আপনি একজন আলেম, আপনার কী অস্তিত্ব আছে বলেন দেখি? আপনি কী অস্তিত্ব আপনার আছে? আপনি নির্বাচন করেন, কয়টা ভোট পাবেন? আপনি যদি মাহফিল করেন, হাজার হাজার লোক সেখানে উপস্থিত হয়ে যায়, কিন্তু আপনি নির্বাচন করেন, কয়টা ভোট পাবেন? আপনি চিন্তা করে দেখেন। কারণটা কি? একটি মাত্র কারণ হলে সমাজের সাথে আমাদের কোনো মিল নাই, সমাজ থেকে আমরা বিচ্ছিন্ন। এই জন্য আমরা সংগঠন মজবুত হয়ে করব, সংগঠন শিখব, কিভাবে করতে হয় সেই শিক্ষাটা আমরা অর্জন করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।